তৈরি হতে হবে। অ্যান্টিবডি যদি তৈরি না হয় তাহলে ওই অ্যান্টিজেন অলওয়েজ আমাদেরকে ইনফেকশন করতে থাকবে, যেটার মধ্যে আমরা সব সময় কিসে বলবো, ডিজিজে ভুগবো। সেই জন্য ওই অ্যান্টিজেনের এগনেস্টে অ্যান্টিবডি যখন তৈরি হবে, দিস অ্যান্টিবডি দ্য নিউট্রালাইজ দ্য অ্যান্টিজেন, এটি হচ্ছে ইমিউনিটি। তাহলে এই ছবিটা দেখানোর আগে আমরা তোমাকে একটু ইমিউনিটিটা একটু ডিফাইন করি। ইমিউনিটি হচ্ছে definition হিসেবে যদি আমি বলতে চাই তাহলে immunity is the mechanism of the body to recognize an immunogen. Immunogen মানে antigen or any foreign agent which is most of the case result in elimination of that immunogen, the effect which may be beneficial or harmful to the host. তাহলে immunity হচ্ছে একটা ডিফেন্স মেকানিজম অফ দ্য বডি। বডিটা তখন রিকগনাইজ করবে অ্যান্টিজেনকে এবং অ্যান্টিজেনের এগনেস্টে কি করবে, একটা অ্যান্টিবডি তৈরি করবে এবং তখন ওই অ্যান্টিবডি ওই অ্যান্টিজেনকে ইলিমিনেট করে দেবে। তাহলে ডেফিনিশনটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। ইট ইজ দ্য মেকানিজম অফ দ্য বডি টু রিকগনাইজ অ্যান ইমিউনোজেন হুইচ ইন most of the cases elimination of that immunogen or antigen, কিন্তু এইটা মেকানিজম করার সময় দেখা যাচ্ছে this effect may be beneficial or harmful to the host. ইমিউনিটি সবসময় যে আমাদেরকে যে প্রোটেকশন দিবে তা না, অনেক সময় দেখা যাচ্ছে এই ইমিউনিটি ইজ দ্য হার্মফুল টু দ্য হোস্ট। তাহলে ইমিউনিটির বেনিফিশিয়াল, তাহলে দুটো তার ইফেক্ট, একটা হচ্ছে বেনিফিশিয়াল ইফেক্ট আর একটা হচ্ছে হার্মফুল ইফেক্ট। বেনিফিশিয়াল ইফেক্ট মানে কি, ইলিমিনেশন অফ অ্যান্টিজেন অর ইমিউনোজেন, আর হার্মফুল ইফেক্ট মানে হচ্ছে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। এগুলি যখন আমরা আস্তে আস্তে ডিসকাস করবো তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বেনিফিশিয়াল ইফেক্ট সবাই বুঝতে পারছো, এটা ইলিমিনেশন অফ অ্যান্টিজেন অর ইমিউনোজেন অর এনি ফরেন এজেন্ট। আর হার্মফুল ইফেক্ট হচ্ছে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনটা মানে হচ্ছে এটা ইমিউনিটিটা অ্যান্টিবডিটা যে তৈরি করছে অ্যান্টিজেনের এগনেস্টে সেটা ওকে ইলিমিনেট না করে বরং টিস্যু ড্যামেজ করছে, সেই জন্য এটা নাম হচ্ছে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন এবং ইট ইজ হার্মফুল টু দ্য হোস্ট। তাহলে ইমিউনিটি আমরা এখন মনে রিকগনাইজ অ্যান অ্যান্টিজেন and most of the cases এটার কাজ কি, এটা most of the case এটার কাজ হচ্ছে elimination of that immunogen। এটা করতে যে অনেক সময় হার্মফুল ইফেক্ট টু দ্য হোস্ট হয়ে যায়, সেটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন। যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় ইমিউনিটির বেনিফিশিয়াল ইফেক্ট কি, তুমি বলবে এলিমিনেশন অফ অ্যান্টিজেন আর ইমিউনোজেন। ঠিক আছে? টাইপস অফ ইমিউনিটি। ইমিউনিটি টাইপস খুব ইম্পর্টেন্ট। দুটো টাইপস, একটা হচ্ছে ইনবর্ন আর নন স্পেসিফিক ইমিউনিটি, আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড, অ্যাডাপটিভ অর স্পেসিফিক ইমিউনিটি। তাহলে খুব সিম্পল হয়ে যদি আমরা বলি তাহলে টু টাইপস অফ ইমিউনিটি, একটা ইনেট আর নন স্পেসিফিক, আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড আর স্পেসিফিক ইমিউনিটি। ইনেটটা মানে হচ্ছে ইনবর্ন, কেন বলা হচ্ছে বাই বর্ন আমাদের বডিতে কিছু কিছু সেল থাকে যাদের কাজ হচ্ছে যখনই অ্যান্টিজেনটা বডিতে ঢুকবে তাকে এনগাজ করে তাকে কিল করবে। সেরকম একটা সেলের নাম কি তোমরা বলতে পারবে? ইনেট ইমিউনিটি। বাই বর্ন আমাদের এটা আগে থেকেই আমাদের বডিতে থাকে, ওর অ্যান্টিজেন যখন ম্যাক্রোফেজ, ভেরি গুড, ম্যাক্রোফেজ ওয়ান অফ দ্য ফ্যাগোসাইটিক সেল। হ্যাঁ, ম্যাক্রোফেজ ওয়ান অফ দ্য ফ্যাগোসাইটিক। হ্যাঁ, তো যখনই অ্যান্টিজেন ঢুকবে তখন তার কাজ হচ্ছে তাকে এনগাজ করে তাকে ওর ভিতরের নানা মেকানিজম এসে কিল করে ফেলবে। তাহলে ইনিট ইমিউনিটি একটা জিনিস আমরা পেলাম, ম্যাক্রোফেজ। তাহলে সেগুলো ইনিট ইমিউনিটিকে বলা হচ্ছে ইনবর্ন আর নন স্পেসিফিক ইমিউনিটি। নন স্পেসিফিক কেন বলা হচ্ছে, কারণ বাই বর্ন আমরা এটা ক্যারি করতেছি, সেই জন্য এটাকে ইনেট আর নন স্পেসিফিক। আর অ্যাকোয়ার্ড আর স্পেসিফিক ইমিউনিটি মানে হচ্ছে, আমি প্রথমে যে ছবিটা তোমাদের দেখিয়েছি, অ্যাকোয়ার্ড ইমিউনিটি হচ্ছে এই ডায়াগ্রামটা।
অ্যাকোয়ার্ড ইমিউনিটি হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি মানে হচ্ছে স্পেসিফিক, তার মানে তোমার একটা অ্যান্টিজেন বডিতে ঢুকবে এবং ডিফারেন্ট মেকানিজমে আলটিমেটলি সে কি তৈরি করবে, অ্যান্টিবডি তৈরি করবে। এই অ্যান্টিবডিটা তখন ওই অ্যান্টিজেনকে নিউট্রালাইজ করবে। তাহলে অ্যান্টিজেন বডিতে ঢুকলো, ঢোকার পরে ফ্যাগোসাইটিক সেল তাকে নিয়ে নিবে, তারপরে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট ওদের হেল্প নিয়ে সে অ্যান্টিবডি তৈরি করবে। বি লিম্ফোসাইট সেখান থেকে প্লাজমা সেল, সেখান থেকে অ্যান্টিবডি। তাহলে ইনেটটা হচ্ছে আমাদের বডিতে আগে থেকে বাই বন্ড আমরা ক্যারি করছি, আর অ্যাকোয়ার্ডটা হচ্ছে স্পেসিফিক, তার মানে একটা অ্যান্টিজেন ঢোকার পরে একটা অ্যান্টিজেন ঢোকার পরে ডিফারেন্ট মেকানিজমটা ইমিউন রেসপন্স, এটা আমরা আবার পরে ডিটেইলস বলবো, এখন একটু জাস্ট তোমাদের বেসিকের জন্য বলছি। একটা অ্যান্টিজেন ঢোকার পরে ডিফারেন্ট মেকানিজমে সে অ্যান্টিবডি তৈরি করবে, এন্ড দিস অ্যান্টিবডি দেন নিউট্রালাইজ দ্য অ্যান্টিজেন। সেই জন্য এটাকে বলা হচ্ছে স্পেসিফিক ইমিউনিটি। তাহলে প্রথমে ইনেট ইমিউনিটিটা আসি আমরা, ইনেট ইমিউনিটি অর ইনবর্ন ইমিউনিটি অর নন স্পেসিফিক ইমিউনিটি। তাহলে এখানে অনেকগুলো কম্পোনেন্ট রিলেটেড টু দ্য ইনেট ইমিউনিটি। তাহলে ইনেট ইমিউনিটি বলতে আমরা কি বুঝি? ইনেট ইমিউনিটি ইজ রেজিস্ট্যান্স দ্যাট এক্সিস্টস prior to exposure to the microorganism, মানে অ্যান্টিজেন ঢোকার আগে আমার বডিতে এই সমস্ত জিনিসগুলি আছে, সেজন্য বলা হচ্ছে ইনেট ইমিউনিটি ইজ রেজিস্ট্যান্স দ্যাট এক্সিস্টস prior to exposure to the antigen or microorganism. The component of the innate immunity are P-form. P-form কেন বলা হচ্ছে? আমি বারবার বলছি বাই বন্ড। তাহলে আগে থেকে বডিতে হয়ে আছে, ফুললি অ্যাক্টিভ ফর্মে থাকে। একটা অ্যান্টিজেন ঢোকার পরে ওরা তাকে এনগালফ করে ফেলে। তাহলে ফুললি অ্যাক্টিভ অ্যান্ড ফাংশন ইমিডিয়েটলি, একদম তাড়াতাড়ি সাথে সাথে কাজ করবে। তাহলে এই জিনিসগুলি প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইনেট ইমিউনিটি আর P-form, fully active and function immediately. তাহলে ইনেট ইমিউনিটি রেজিস্ট্যান্স যেটা অ্যান্টিজেন এক্সপোজার ছাড়া আমাদের বডিতে আগেই হয়ে আছে, and component of the innate immunity is very very important. P-form মানে তা আগে থেকে হয়েছে, fully active ফর্মে থাকে, and function হচ্ছে immediately ওরা অ্যাকশন করে। তোমরা ওখানে দেখবে অ্যাকোয়ার্ড ইমিউনিটি অর অ্যাডাপটিভ অর স্পেসিফিক ইমিউনিটিতে যে অ্যান্টিবডিটা তৈরি হবে, এটা ঘুরে পুরো রাস্তা আসতে অনেক সময় লাগে, সেটার জন্য ওর সময়টা বেশি লাগে। বাট ইনেট ইমিউনিটিটা ফাংশন একদম ইমিডিয়েটলি করে যখন কোনো অ্যান্টিজেন ঢুকে পড়ে। তাহলে দ্য অ্যাকশন অফ ইনেট ইমিউনিটি ইজ নন স্পেসিফিক। নন স্পেসিফিক বলা হচ্ছে বিকজ ইট ডিস্ট্রয় মেনি ডিফারেন্ট কাইন্ড অফ ব্যাকটেরিয়া। নন স্পেসিফিক কারণ ওই মেকানিজম ছাড়া ও ডিফারেন্ট কাইন্ড অফ ব্যাকটেরিয়ার এগেইনস্টে সে রেসপন্স করতে পারে। এই জন্য ইনেট ইমিউনিটি কে আবার বলা হচ্ছে নন স্পেসিফিক। নন স্পেসিফিক দুটো সেন্স, একটা হচ্ছে সে অতটা অ্যাকোয়ার্ড ইমিউনিটির মতো অত রাস্তা ঘুরে অ্যান্টিবডি তৈরি করছে না, সে সরাসরি কিল করছে। আরেকটা হচ্ছে ইট ডেস্ট্রয় মেনি ডিফারেন্ট কাইন্ড অফ ব্যাকটেরিয়া, অনেক ব্যাকটেরিয়ার এগেইনস্টে সে কাজ করতে পারে। কিন্তু অ্যাকোয়ার্ড ইমিউনিটি শুধুমাত্র একটা স্পেসিফিক অ্যান্টিজেন ঢুকলে তার এগেইনস্টে কাজ করে, তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করবে। কিন্তু ইনেট ইমিউনিটি অনেক ব্যাকটেরিয়াকে একসাথে ডিস্ট্রয় করতে পারে, সেই জন্য এটাকে আবার বলা হচ্ছে নন স্পেসিফিক। প্রত্যেকটা কথা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইয়েগুলি তার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা আসি তাহলে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ ইনেট ইমিউনিটি। ইনেট ইমিউনিটির কম্পোনেন্ট কি কি আছে? তাহলে প্রথমে আমাদের বডির বাইরে যে স্কিন আছে, সেটা হচ্ছে একটা ফিজিক্যাল ব্যারিয়ার অফ ইনেট ইমিউনিটি। স্কিনটা যদি না থাকতো, আর তাহলে আমাদের শরীরে অনেক মাইক্রো অর্গানিজমগুলি ইজিলি অ্যাটাচ হয়ে মানে ইনফেকশন করতো। তাহলে দেখা যাচ্ছে ফিজিক্যাল ব্যারিয়ারের মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে স্কিন। স্কিন রিট্রাক্ট এন্ট্রি অফ মাইক্রো অর্গানিজম। স্কিনের মধ্যে কি থাকে? সুইট অ্যান্ড সেবাসিয়াস সিক্রেশন কন্টেন্ট লাইসোজেন। লাইসোজেন তুমি সবাই জানো, এটা হচ্ছে ব্যাকটেরিয়াসিডাম। মিউকাস মেমব্রেন যেটা আছে আমাদের বডিতে, সিক্রেট মিউকাস হুইচ ট্র্যাপড মাইক্রোবস, সিলিয়া প্রোপেল মাইক্রোবস আউট অফ বডি। তাহলে যে মিউকাসটা আছে সেটা ট্র্যাপ করে ফেলে, আর সিলিয়ারি মুভমেন্ট দিয়ে মাইক্রো অর্গানিজমগুলি বডির চারিদিকে বডি থেকে বের করতে হেল্প করে। তাহলে ফিজিক্যাল ব্যারিয়ারের মধ্যে দুটো পেয়েছি, একটা হচ্ছে স্কিন আর একটা হচ্ছে মিউকাস মেমব্রেন। আর মেকানিক্যাল ফ্যাক্টরের মধ্যে দেখো ওয়াশিং অ্যাকশন অফ টিয়ার, সালাইভা অ্যান্ড ইউরিন।
সবসময় এগুলি দিয়ে কি হচ্ছে ওয়েস্ট প্রোডাক্টগুলি বেরিয়ে যাচ্ছে মেকানিক্যাল ফ্যাক্টরের মধ্যে ওয়াশিং অফ টিয়ার সালাইভা এন্ড ইউরিন নাম্বার 3 হচ্ছে ব্যাকটেরিয়াইডাল এজেন্ট ইন দ্য সিক্রেটেড বডি ফ্লুইড আমাদের বডিতে অনেক সিক্রেশন আছে সেই সিক্রেশনের মধ্যে যেগুলো অ্যাসিডিক তাদের কাজ হচ্ছে মাইক্রোঅর্গানিজমকে ডিস্ট্রয় করে ফেলা তাহলে অ্যাসিডিক পিএইচ ইন গ্যাস্ট্রিক জুস lysozyme in tear nasal secretion and respiratory secretion lactoperoxidase in milk এদের কাজ হচ্ছে মাইক্রোঅর্গানিজমগুলোকে কিল করা তাহলে ব্যাকটেরিয়াইডাল এজেন্ট ইন দ্য সিক্রেটেড বডি ফ্লুইড বডিতে অলরেডি আছে সেগুলোকে আমরা একটা আলাদা গ্রুপে বলছি সেগুলোকে বলছি ব্যাকটেরিয়াইডাল এজেন্ট তাহলে অ্যাসিডিক পিএইচ ইন গ্যাস্ট্রিক জুস lysozyme in tear nasal secretion and respiratory secretion তারপরে কমা হবে lactoperoxidase in milk number 4 দেখো bacterial interference bacterial interference is provided by normal microbial flora bacterial interference মানে microbial flora হচ্ছে কিছু কিছু মাইক্রোঅর্গানিজম আমাদের বডিতে ডিফারেন্ট সাইজে থাকে তাদের কাজ হচ্ছে তারা কিন্তু বেনিফিটেড তারা থাকার জন্য আমার বডিতে অন্য কোনো প্যাথোজেনিক অর্গানিজম অ্যাটাচ হতে পারে হ্যাঁ এদের কাজ হচ্ছে নরমাল মাইক্রোবিয়াল ফ্লোরা ওদের কাজ হচ্ছে নরমাল অ্যানাটমিক্যাল সাইডে ওরা থাকবে দে প্রিভেন্ট দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য প্যাথোজেনিক মাইক্রোঅর্গানিজম সেজন্য নাম্বার 4 হচ্ছে ব্যাকটেরিয়াল ইন্টারফারেন্স প্রোভাইডেড বাই নরমাল মাইক্রোবিয়াল ফ্লোরা একটা হেলদি পারসনের normal microbial flora different side থাকে and they prevent the attachment of the pathogenic microorganism to the specific site কিন্তু একটা যে ইমিউনোকম্পিটেন্ট সেল হ্যাঁ অথবা ইমিউনোকম্পিটেন্ট সেল তার কিন্তু নরমাল ফ্লোরাগুলো ওইভাবে তাকে প্রোটেকশন দিতে পারে কারণ সে যদি ইমিউনোকম্পিটেন্ট নরমাল ফ্লোরাগুলো তখন নরমাল সাইট দিয়ে যে নরমাল সাইট থেকে অন্যগুলি জায়গায় যে তাহলে ডিজিজ করে তাহলে একটা হেলদি পারসনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট bacterial interference provided by normal microbial flora number 5 দেখো phagocytosis একটু আগে তোমরা যেটা বললে by phagocytic cell তার মধ্যে আছে macrophage neutrophil ingest and destroy microorganism তাহলে এটা নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ যেগুলো একটা মাইক্রোঅর্গানিজম যদি বডিতে ঢুকে নিউট্রোফিল আসবে ম্যাক্রোফেজ আসবে এগুলি কাজ হচ্ছে তা ডিস্ট্রয় ইনজেস্ট এন্ড ডিস্ট্রয় কিভাবে ডিস্ট্রয় করে সেটা তোমরা জানো সেকেন্ড ইয়ারে তো পড়েছো তাই না জয়িতা হ্যালো হ্যালো জি ম্যাম কিভাবে কি করে মাইক্রোঅর্গানিজমগুলো কি বলতে পারবে দুটো প্রসেসে কি করে একটা অক্সিজেন ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে অক্সিজেন ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম সেকেন্ড ইয়ারে তোমরা পড়ে এসেছো তাই না তারপরে দেখো ন্যাচারাল কিলার সেল বলে একটা সেল আছে কি ভাইরাল ইনফেক্টেড সেল ন্যাচারাল কিলার সেল লিম্ফোসাইটের মতো দেখতে বাই বর্ন বডিতে থাকে ওদের ম্যাক্সিমাম যেটা ন্যাচারাল কিলার সেল এনকে সেল যেটা আমরা বলি ওটার কাজ সাধারণত ভাইরাসের এগেইনস্টে কাজ করা যে কোনো টিউমারের এগেইনস্টে কাজ করা কমপ্লিমেন্ট কতগুলি প্রোটিন নরমালি সিরামের মধ্যে ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে যদি কোনো ব্যাকটেরিয়া আপনি ঢুকে অথবা আদার প্রসেসে এই কমপ্লিমেন্ট পাথওয়েগুলি অ্যাক্টিভেটেড হয়ে দে কিল দ্য মাইক্রোঅর্গানিজম তাহলে কমপ্লিমেন্ট কতগুলি প্রোটিন যেগুলি সিরামের মধ্যে থাকে যেগুলির কাজ হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে কিন্তু কোনো কারণে যদি অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স অথবা আদার গ্রাম নেগেটিভ মাইক্রোঅর্গানিজমে যে লাইপোপলিস্যাকারাইড তোমরা পড়েছো জেনারেল ব্যাকটেরিওলজিতে লাইপোপলিস্যাকারাইড দে ক্যান স্টিমুলেট দ্য কমপ্লিমেন্ট পাথওয়ে তখন সে কি করে তখন অ্যাক্টিভেটেড হয়ে গেলে কমপ্লিমেন্টের লাস্ট কম্পোনেন্ট ম্যাক তৈরি করে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স সেটা দিয়ে সেগুলো আমরা যখন আস্তে আস্তে পড়বো আর দে কিল দ্য মাইক্রোঅর্গানিজম অথবা ফ্যাসিলিটেড ফ্যাগোসাইটোসিস কমপ্লিমেন্টের কিছু কম্পোনেন্ট আছে যারা ফ্যাগোসাইটোসিসে হেল্প করে তারপরে এই যে দেখো ইন্টারফেরন কতগুলি সাইটোকাইন হ্যাঁ সাইটোকাইন অ্যাকচুয়ালি কতগুলি প্রোটিন যারা অনেক কিছুতে হেল্প করে সেল গ্রোথ হ্যাঁ অনেক কিছুতে হেল্প করে তাহলে ইন্টারফেরন ইনহিবিট ভাইরাল রিপ্লিকেশন ইন্টারফেরন অনেক রকমের আছে আলফা বিটা এবং গামা গামার কাজ হচ্ছে গামাতে মেনলি আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটার কাজ হচ্ছে দি ইনহিবিট দ্য ভাইরাস রিপ্লিকেশন ভাইরাস যখন রিপ্লিকেট করে তখন মেসেঞ্জার আরএনএ তার হেল্প লাগে
এই ইন্টারফেরন কি করে ওই মেসেঞ্জার আরএনএ যেটা প্রোটিন সিনথেসিস করবে ওটাকে ব্লক করে দিলে ভাইরাস আর রিপ্লিকেট করতে পারে না। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম একটা কথা ছিল, 100 ম্যাম অনেকে ঢুকতে যাচ্ছে ঢুকতে পারছে না, আসলে 100 জন হয়ে গেছে তো। হ্যাঁ এখন কি করবো, অত ঢুকা যাচ্ছে না। যেটা তুমি একটা কাজ করো, যারা ঢুকতে মানে আরো কয়জন আছে তাদেরকে একটু প্লিজ রোল নাম্বারটা অন্তত ইয়ে করে নাও। হ্যাঁ রোল নাম্বার ওদেরকে হ্যাঁ ওইটা করে নিলে অ্যাটলিস্ট ওরা মানে যে প্রেজেন্স আছে এটা আমি ওদেরকে আর ডিপ্রাইভ করতে চাই না। হ্যাঁ তুমি ওদের রোল নাম্বারটা ইয়ে করে আমাকে পাঠিয়ে দিলে হবে। হ্যাঁ ঠিক আছে। নাম্বার 9 দেখো, অ্যাকুট ফেজ প্রোটিন। কতগুলি প্রোটিন আছে বডিতে যেগুলো তোমরা সেকেন্ড ইয়ারে পড়েছো, তার মধ্যে সিরিয়েটিভ প্রোটিন, অ্যাকুট ফেজ প্রোটিন। এগুলো স্টিমুলেট হোস্ট রেসপন্স এন্ড টু লিমিট দ্য স্প্রেড অফ ইনফেকশাস এজেন্ট। তাদের কাজ হচ্ছে তাদের হোস্টের ইমিউন সিস্টেমটাকে স্টিমুলেট করবে এবং স্টিমুলেট করলে ইনফেকশাস এজেন্টগুলো স্প্রেড করতে পারে না। নাম্বার 8 দেখো ফিভার। ফিভার মানে সবাই জানে যে ফিভারে কি হচ্ছে, ইনক্রিজ বডি টেম্পারেচার। বডি টেম্পারেচার যত বাড়বে দি ইনহিবিট দ্য গ্রোথ অফ সাম প্যাথোজেন। তার মধ্যে একটা প্যাথোজেন সেটা হচ্ছে নাইসেরিয়া স্পিসিস। এই ফিভার হলে ওই অর্গানিজমটা বডিতে গ্রো করতে পারে না। নাইসেরিয়ার নাম তোমরা শুনেছো যারা ক্লাসিফিকেশন পড়েছো জেনারেল ব্যাকটেরিওলজিতে, ওখানে তোমাদের পড়া হয়েছে। তাহলে ফিভার ইনক্রিজ বডি টেম্পারেচার ইনহিবিট দ্য গ্রোথ অফ সাম প্যাথোজেন। নাম্বার 11 আসে ইনফ্লামেশন। ইনফ্লামেশনের সাথে সবাই আছে। টিস্যু ড্যামেজ ইনডিউস। টিস্যু ড্যামেজ হচ্ছে ইনডিউস লিকেজ অফ ভাস্কুলার ফ্লুইড কন্টেনিং সিরাম প্রোটিন। যে সিরাম প্রোটিন ওখান থেকে বের হচ্ছে আফটার টিস্যু ড্যামেজ, এটা হচ্ছে ব্যাকটেরিয়াসিডাল অ্যাক্টিভিটি এন্ড ইনফ্লাক্স অফ ফ্যাগোসাইটিক সেল ইন দ্যাট এরিয়া। তাহলে এটাও কিন্তু হেল্প করছে। তাহলে ইনফ্লামেশন হলে দেখো টিস্যু ড্যামেজ হচ্ছে, লিকেজ হচ্ছে ভাস্কুলার ফ্লুইড, সেখান থেকে যে প্রোটিনটা বের হচ্ছে সেটা হচ্ছে ব্যাকটেরিয়াসাইডাল অ্যাক্টিভিটি। এবং এটা আরেকটা কাজ হচ্ছে ইনফ্লাক্স অফ ফ্যাগোসাইটিক সেল। ইনফ্লামেশনের আরেকটা কাজ ইনফ্লাক্স অফ ফ্যাগোসাইটিক সেল ইন দ্যাট এরিয়া। তাহলে ফ্যাগোসাইটিক সেল যদি ওই এরিয়াতে যত বেশি আসবে তত বেশি সে অ্যান্টিজেনকে এনগালফ করতে পারবে, তাই না? আচ্ছা তাহলে এগুলি হচ্ছে তার ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ভাইভা, রিটেন এভরিথিং। তাহলে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ ইনেট ইমিউনিটি মুখস্থ করার কিছু নেই, শুধু জাস্ট দেখবে পড়লে তোমাদের মনে এসে। ফিজিক্যাল বেরিয়ার মধ্যে স্কিন, তার মধ্যে কি আছে সোয়েট এবং সেবাসিয়াস সেক্রেশন কন্টেন গ্লাইকোজেন যেটা ব্যাকটেরিয়াসাইডাল। মিউকাস মেমব্রেন সিক্রেট মিউকাস যেটা ট্র্যাপ করবে এন্ড সিলিয়া প্রোটেল মাইক্রোঅর্গানিজম out of the body. Mechanical factor মধ্যে washing action of the tears, saliva and urine, bactericidal agent এগুলো সবাই তোমরা জানো, না পড়লে ইন্টারও করেছে। acidic pH, lysozyme in the tear, nasal secretion and respiratory secretion. Bacterial interference খুব মনে রাখবে, নরমাল মাইক্রোবিয়াল ফ্লোরা ইনেট ইমিউনিটিতে হেল্প করে। নরমাল মাইক্রোবিয়াল ফ্লোরা মানে নরমাল অ্যানাটমিক্যাল সাইডে থাকবে, they prevent the attachment of the microorganism, pathogenic microorganism to the specific receptor. Phagocytosis তোমরা পড়েছো যে phagocytic cell, macrophage, neutrophil, natural killer cell, complement, interferon, acute phase protein, fever, inflammation. তারপরে যে কোশ্চেনটা পরীক্ষায় তোমাদের বেশি জিজ্ঞাসা করবে সেটা হোয়াট আর দ্য সেলুলার এন্ড হিউমারাল কম্পোনেন্ট। আমরা যখন ইমিউন রেসপন্স করব তখন আর বেটার বুঝতে পারবো। তাহলে দেখো আমি এখান থেকে একটা ইনেট ইমিউনিটি থেকে যে কোশ্চেনটা আসছে, যে কোশ্চেন তোমাদের খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনেট ইমিউনিটি। হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ ইনেট ইমিউনিটি, এটা তোমরা একটু আগে দেখলে। হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ ইমিউনিটি। কম্পোনেন্ট যখন তোমাকে জিজ্ঞাসা করবে তখন তোমাকে দুটো কথা আবার পরে জিজ্ঞাসা করবে, what are the cellular and humoral component of innate immunity. তোমরা আমাকে ফলো করতে পারছো? what are the cellular and humoral component of innate immunity. cellular component কি কি কে বলবে দেখি? cellular component neutrophil, macrophage, তোমরা দেখো কোষের নিচে কি আছে? এই নিচে একটা সেল আছে না কি? natural killer cell. These are the
eosinophil আছে, eosinophil আছে। তাহলে these are the phagocytic cellular component of innate immunity. Macrophage, neutrophil, natural killers. What is the humoral component of innate immunity? তার মধ্যে দেখো complement. Complement is the humoral component. আমরা immune response এর সময় তখন তোমরা বুঝবে ভালো। Humoral এবং cellular component দুটো immunity দুটো আর cellular মানে it is mediated by the T lymphocyte আর humoral মানে সেটা B cell activated হবে plasma cell হবে এবং সে অ্যান্টিবডি তৈরি করবে তখন সে অ্যান্টিজেন antibody complex they activate the complement pathway. The humoral component এর মধ্যে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে complement. Complemented যে pathway related to the innate immunity সেটা হচ্ছে alternate pathway of the complement and lectin pathway. Complemented তিনটা pathway আছে একটা হচ্ছে classical আর একটা হচ্ছে alternate আর একটা হচ্ছে lectin. তাহলে দুটো একটা classical pathwayটা innate immunity সাথে related না আর দুটো pathway যেটা alternate and the lectin pathway related to the innate immunity. তার মানে কোন একটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যদি ঢোকে তার কি আছে তার সেলুলার মধ্যে লাইকোপলিসাকারাইড they can stimulate the alternate pathway of the complement system. আচ্ছা অত ডিটেইলস তোমরা এখন আর যাবে না আমরা বুঝতে তোমাদের এখন একটু প্রবলেম হবে তাহলে complement is the humoral component of the innate immunity. তারপরে হচ্ছে interferon and acute phase protein. These are the humoral component of the innate immunity. Very, very important question for Viva. What are the cellular and humoral component of the immunity? The cellular মধ্যে আমরা পেলাম macrophage, neutrophil, eosinophil বলতে পারো, natural killer cell. আর humoral component of the complement, interferon and acute phase protein. তাহলে innate immunity আমাদের শেষ হলো আমরা এখন দেখি acquired immunity কাকে acquired immunity response directed against a particular antigen after it enters into the body. তাহলে দেখো response specific acquired immunity মানে specific immunity একটা specific antigen এর against এ কাজ করবে যখন অ্যান্টিজেনটা বডিতে ঢুকবে. Next, it is specific and response improve upon repeated exposure of antigen. এটা কেন বলা হচ্ছে এটা স্পেসিফিক যেহেতু স্পেসিফিক অ্যান্টিজেন এগেইনস্ট এ কাজ করে আর রেসপন্সটা তোমার বাড়বে যেমন আমি বারবার যদি সেম অ্যান্টিজেন দিয়ে যদি তাকে স্টিমুলেট করি তাহলে দেখা যাবে যে তার রেসপন্সটা অনেক বাড়ছে যেটা ইনেট ইমিউনিটিতে কখনোই সম্ভব না. ইনেট ইমিউনিটিতে তুমি সেম অ্যান্টিজেন দিয়ে বারবার তাকে স্টিমুলেট করলে রেসপন্সটা সেম থাকবে কিন্তু অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে কেন রেসপন্সটা বাড়বে সেটা একটু পরে আমরা দেখব and it is mediated by antibody and T lymphocyte. তাহলে অ্যান্টিবডি T lymphocyte ম্যাক্রোফেজ এদের হেল্প নিয়ে যে ইমিউনিটিটা হচ্ছে সেটাকে আমরা বলছি অ্যাকোয়ার্ড ইমিউনিটি. তাহলে অ্যাকোয়ার্ড ইমিউনিটি বডিতে যখনই একটা অ্যান্টিজেন ঢুকবে তার এগেইনস্টে একটা স্পেসিফিক অ্যান্টিজেন রেসপন্স অ্যান্টিজেনের এগেইনস্টে স্পেসিফিক রেসপন্স আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে acquired immunity. It is pre-formed, it is পরে তৈরি হচ্ছে and it is mediated by antibody and T lymphocyte. এখন আসো আমরা acquired immunity তে কিভাবে পরে আসি আমি আবার একটু তোমাদের ছবিটা দেখে একটু বলি acquired immunity তে তোমাদের এটা ডিটেইলস আমরা যখন আমরা ইমিউন রেসপন্স পড়াবো তখন এটা দেখাবো. তাহলে অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে জাস্ট একটু দেখো একটা ভাইরাল একটা ইমিউনোজেন অথবা অ্যান্টিজেন আমাদের বডিতে ঢুকেছে ঢোকার পরে এপিসি মানে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তার কাজই হচ্ছে এই অ্যান্টিজেনটাকে সে এনগালফ করে ফেলে. অ্যান্টিজেনকে এনগালফ করার পরে অ্যান্টিজেনকে সে অনেক ধরনের প্রসেস করবে করার পরে এই অ্যান্টিজেনটাকে সে কার্গায় নিয়ে আসবে টি লিম্ফোসাইট মানে হেল্পার টি সেলের কাছে সে নিয়ে আসবে. হেল্পার টি সেল তখন অ্যাক্টিভেটেড হয়ে যাবে পরে টুর কাজ হচ্ছে সে টি সেলকে আবার অ্যাক্টিভেট করবে further activation of the T lymphocyte then release the interleukin 4 and 5. Interleukin 4 এর আরেকটা নাম হচ্ছে B cell growth factor and 5 এর নাম হচ্ছে B cell differentiation factor. তখন এই B cell তৈরি হবে নামটা শুনে বোঝা যাচ্ছে কি তৈরি হবে অ্যাক্টিভেশন অফ দ্য B cell
বি সেল ডিফারেন্সিয়েশন মানে বি সেল থেকে প্লাজমা সেল, সেখান থেকে তৈরি হবে অ্যান্টিবডি, and some B cell is converted into the memory B cell. আর ইন্টারলিউকিন 2 যখন helper T cell কে activate করবে, at the same time it activate the cytotoxic T cell. তাহলে what are the cell involved in acquired immunity? তার মধ্যে দেখো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এর মধ্যে আমরা পাচ্ছি ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, আর দেখো আর কি রিলেটেড টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট, টি এবং বি লিম্ফোসাইট। এখন দেখো অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে আমার রেসপন্সটা কেন বেড়ে যাচ্ছে সেম অ্যান্টিজেনের এগেইনস্টে। আমি প্রথমে একটা অ্যান্টিজেন দিলাম, সে এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হলো, কিন্তু at the same time some B cell is converted into the memory B cell. তাহলে সেই অ্যান্টিজেন যদি আবার বডিতে ইন্ট্রোডিউস করা হয়, তাহলে মেমোরি বি সেল they can easily recognize this antigen. তাহলে অ্যান্টিজেনকে রিকগনাইজ করবে, করে ওরা আরো অনেক তাড়াতাড়ি কি করবে, অনেক তাড়াতাড়ি তাকে চিনে যাবে, কারণ তার মধ্যে রিসেপ্টর আছে অ্যান্টিজেনের জন্য। তাহলে মেমোরি বি সেলগুলি ওই অ্যান্টিজেনকে খুব তাড়াতাড়ি চিনে যাবে, চিনে যাওয়ার পরে ওদের এগেইনস্টে আবার অ্যান্টিবডি তৈরি করবে। সেজন্য বলা হচ্ছে যে এবং রেসপন্সটা অনেক তাড়াতাড়ি হবে, যেহেতু সে চিনে যাচ্ছে অ্যান্টিজেনটাকে। এখানে অ্যান্টিজেন চিনতে অনেক ঘুরে পথে আসতে একটু সময় লাগছে, কিন্তু যেই মাত্র মেমোরি বি সেল তৈরি হয়ে গেল, তখন সেই অ্যান্টিজেন যদি আবার বডিতে ঢোকে, এই মেমোরি বি সেল তাকে ইজিলি রেকগনাইজ এবং অনেক তাড়াতাড়ি ইমিউন রেসপন্সটা হবে, কারণ ওখানে তার এত পথ ঘুরতে হবে। সেই জন্য বলা হচ্ছে দিস অ্যাকোয়ার্ড ইমিউনিটি ইজ স্পেসিফিক, এবং তুমি যদি রিপিটেড এক্সপোজার অফ দ্য অ্যান্টিজেন যদি নিয়ে আসো ওকে, তাহলে তার রেসপন্সটা অনেক কুইকার হয়। এটাকে আমরা দুটো গ্রুপে ভাগ করি অ্যাকচুয়ালি। এটা একটা প্রাইমারি ইমিউন রেসপন্স, যেটা অ্যান্টিবডি তৈরি হলো, আর সেকেন্ডারি ইমিউন রেসপন্স হচ্ছে মেমোরি সেল তৈরি হওয়ার পরে যে রেসপন্সটা হয় সেটাকে আমরা বলছি সেকেন্ডারি ইমিউন রেসপন্স। এটা আমরা বারবার ডিটেইলস, এখানে অনেক কিছু আছে যেগুলো আমাদের অনেক বেশি পড়তে হবে। আমি জাস্ট একটু সামারি করে তোমাদেরকে আইডিয়াটা দিলাম। তাহলে এখন দেখো টু টাইপস অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি অর স্পেসিফিক ইমিউনিটি। দুটো টাইপ আছে, তার মধ্যে একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভটাকে আবার দুটো গ্রুপে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল। অ্যাক্টিভ মানে রেজিস্ট্যান্স ইনডিউস আফটার কন্টাক্ট উইথ দ্য অ্যান্টিজেন। অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ দ্য অ্যান্টিজেন, মানে অ্যান্টিজেনের পার্টিসিপেশন অ্যাক্টিভলি সে ইন্ট্রোডিউস করলো এবং তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করবে। দুটো গ্রুপে আমরা ভাগ করি, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল। ন্যাচারাল মানে আমাদের ক্লিনিক্যাল এবং সাবক্লিনিক্যাল ইনফেকশন অনেকেরই হচ্ছে, আবার আমরা ভালো হয়ে যাচ্ছে। আর্টিফিশিয়াল মানে ইমিউনাইজেশন, আমরা যে লাইফ এবং কিল ভ্যাকসিন যে আমরা করে থাকি, সেটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি আর্টিফিশিয়াল, মানে আর্টিফিশিয়ালি তৈরি করে আমরা দিচ্ছি। আর প্যাসিভ হচ্ছে, প্যাসিভ ইজ দ্য রেজিস্ট্যান্স বেসড অন প্রিফর্ম অ্যান্টিবডি অ্যানাদার হোস্ট। প্যাসিভ মানে তোমরা বুঝতে পারছো, প্যাসিভ ডাইরেক্টলি সে পার্টিসিপেট করে না, কোনো একটা হোস্ট থেকে আমরা অ্যান্টিবডি প্রিপেয়ার করে সেটা আরেকজনকে দেওয়া হলো, সেটা হচ্ছে প্যাসিভ। যেমন প্লাসেন্টা ক্রস করে ম্যাটারনাল অ্যান্টিবডি দে এন্টার ইনটু দ্য ফিটাস, আর একটা হচ্ছে সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন ই ইন দ্য ব্রেস্ট মিল্ক। মাল্টি প্লাসেন্টা আছে, সেটা ক্রস করে ইমিউনোগ্লোবুলিন জি ইজিলি কখন চলে যায়, ফিটাসে চলে যায়, and protect the fetus within 6 months of her life. তাহলে 6 মাস পর্যন্ত ম্যাটারনাল অ্যান্টিবডি বাচ্চাকে আসলে প্রোটেকশন দিয়ে থাকে। আরেকটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এই, এটা অসব সিক্রেশনে আমাদের থাকে, ব্রেস্ট মিল্কেও থাকে, ওই সময় এটাকে মানে সেই জন্য এটাকে বলছে ন্যাচারাল প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আর্টিফিশিয়াল মানে তুমি অন্য একটা হোস্ট থেকে তৈরি করে তাকে দিচ্ছ, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ইমিউনোগ্লোবুলিন এন্ড অ্যান্টিটক্সিন এগেইনস্ট ডিপথেরিয়া, টিটেনাস, র্যাবিস, হেপাটাইটিস বি ভাইরাল ইনফেকশন। আর্টিফিশিয়াল মানে আমি অ্যান্টিবডি তৈরি করছি কোত্থেকে, একটা অ্যানাদার হোস্ট থেকে নিয়ে আরেকজনকে আমরা দিচ্ছি, যেমন ডিপথেরিয়া পেশেন্ট, টিটেনাসের পেশেন্ট, র্যাবিস এবং হেপাটাইটিস বি ভাইরাল পেশেন্ট। দুটো জিনিস এখানে দিতে হবে, একটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন আর একটা হচ্ছে অ্যান্টিটক্সিন। অ্যান্টিটক্সিন কাদেরকে দিব, যারা শুধুমাত্র টক্সিন লিবারেট করে, তার মানে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি ডিজিজ করছে ডিপথেরিয়া, বাট ইট রিলিজ দ্য অ্যান্টিটক্সিন। টিটেনাস টক্সিন লিবারেট করে, র্যাবিস কিন্তু একটা ভাইরাল ইনফেকশন, এখানে কোনো টক্সিন না, ওকে দিতে হবে তোমার
ইমিউনোগ্লোবুলিন এবং ভ্যাকসিন, এবং হেপাটাইটিস বি ভাইরাল ইনফেকশনে আমরা ভ্যাকসিন এবং ইমিউনোগ্লোবুলিন দিয়ে থাকি। যেমন একটা পোস্ট এক্সপোজার, একটা হেপাটাইটিস বি ভাইরাল ইনফেকশন, তুমি মনে করো যে তোমার কোনো পজিটিভ পার্সন থেকে নিউরোস্টিক ইনজুরি হয়ে তোমার মধ্যে হেপাটাইটিস বি ভাইরাসটা ঢুকে গেছে, তাহলে তুমি এখন কি করবে? সাথে সাথে তোমাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন। ইমিউনোগ্লোবুলিন সাথে সাথে নিতে হবে, এবং ইমিউনোগ্লোবুলিন হচ্ছে তাহলে কি হচ্ছে, তোমাকে ইমিউনোগ্লোবুলিন তোমাকে কি করবে? হ্যাঁ, প্যাসিভ কি করবে? ইমিউনোগ্লোবুলিন তোমাকে খুব তাড়াতাড়ি ইমিডিয়েট প্রোটেকশন দিবে, আর তারপরে দিবে তুমি ভ্যাকসিন। ভ্যাকসিন হচ্ছে লং টার্ম প্রোটেকশন। হ্যাঁ, ইমিউনোগ্লোবুলিন যার উদ্দেশ্য হচ্ছে এটা প্যাসিভ, তার মানে এটা ইমিডিয়েটলি প্রোটেকশনটা দিচ্ছে, আর ভ্যাকসিন মানে তোমার অ্যাক্টিভ, যেটা হচ্ছে তোমার মানে সময় লাগছে, তাহলে এটা লং টার্ম প্রোটেকশন দিবে। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা দুভাগে ভাগ করা হচ্ছে, অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ টাইম কি শেষ? ন্যাচারাল, ক্লিনিক্যাল, আর্টিফিশিয়াল। আচ্ছা, আর্টিফিশিয়াল ইমিউনাইজেশন লাইফ এন্ড কিল ভ্যাকসিন, আর প্যাসিভ হচ্ছে তোমার পিফর্ম অ্যান্টিবডি। তোমার মনে রাখবে, মাথার মধ্যে রাখবে, মুখস্থ করে রাখবে, পিফর্ম অ্যান্টিবডি মানে ইমিডিয়েট প্রোটেকশন। আর যেটা ভ্যাকসিন দিচ্ছ সেটা হচ্ছে ভ্যাকসিনের মধ্যে কি থাকে? অ্যান্টিজেন থাকে। হ্যাঁ, তাহলে তাকে কি করতে হবে? তাদের অ্যাকোয়ার্ড ইমিউনিটি হতে হবে, তাকে পুরো রাস্তা ঘুরে অ্যান্টিবডি তৈরি করতে হবে, তাহলে তার সময়টা অনেক বেশি লাগবে, বাট লং টার্ম প্রোটেকশন। কিন্তু প্যাসিভ ইমিউনিটি, পিফর্ম অ্যান্টিবডি রেডিমেড দিচ্ছ, কুইকার রেসপন্স হচ্ছে, বাট শর্ট লাইফ স্পেন। লাইফ স্পেনটা অনেক শর্ট হবে। তাহলে এখান থেকে আমরা দেখছি অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ দ্য হোস্ট টু দ্য অ্যান্টিজেন, আর সেটা আমরা দুভাবে করতে পারি, ন্যাচারালি করতে পারি অথবা আর্টিফিশিয়ালি। প্যাসিভ মানে পিফর্ম অ্যান্টিবডি দিচ্ছে, সেটা ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল দুটো জায়গায় হতে পারে। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ইমিউনিটি? অথবা হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ বিটুইন অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ইমিউনিটি? তাহলে অ্যাক্টিভ ইমিউনিটি মানে অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ দ্য হোস্ট, এটা তোমরা সবাই জানো। তার অ্যাডভান্টেজ হচ্ছে রেজিস্ট্যান্স ইজ লং টার্ম। তুমি একটা ভ্যাকসিন দিলে কাজ করে সময় লাগবে বেশি, বাট অনেক দিন পর্যন্ত থাকবে। ডিসঅ্যাডভান্টেজ কি? স্লো অনসেট, আস্তে আস্তে কাজ করবে। অ্যান্টিজেন ঢুকবে, ম্যাক্রোফেজ, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট ওদেরকে অ্যাক্টিভেট করে রাস্তাতে ঘুরে আসতে তার সময় লাগছে বেশি, বাট অনেক দিন পর্যন্ত প্রোটেকশন। আর অ্যাডভান্টেজ অফ প্যাসিভ ইমিউনিটি মানে র্যাপিড অনসেট, অনেক তাড়াতাড়ি তুমি রেসপন্স পেয়ে যাচ্ছ, বা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে শর্ট লাইফ স্প্যান অফ দ্য অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিগুলি খুব বেশি দিন থাকে না, আর যেহেতু আমি এটা অন্য একটা হোস্ট থেকে তৈরি করে তাদেরকে দিচ্ছি, তাহলে অনেক সময় ইমিউনিটি হওয়ার পরিবর্তে দেখা যাচ্ছে যে তার হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয়ে যায়। সেই জন্য অনেক সময় আমরা যে রেডিমেড সিরামগুলি দিই তাতে একটু স্কিন টেস্ট করে নিতে হয়, যাতে টু প্রিভেন্ট দ্য হাইপার, কারণ মানুষের পেশেন্টকে দিলে পেশেন্ট হচ্ছে ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটি হয়ে পেশেন্ট শকে চলে যাবে। আজকে কি এইটুকুই থাকবে? টাইম তো শেষ হয়ে যাচ্ছে না? হ্যালো, জি ম্যাম। ওকে ম্যাম। আজকে এইটুকুই থাকবে। জি ম্যাম। আর আমরা নেক্সট ক্লাসে দেখব। হ্যাঁ, ওকে ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে এইটুকুই থাকবে, নেক্সট স্যাটারডে তোমাদের সাথে আবার বসবো আমি। হ্যাঁ, ঠিক আছে। আর যদি তুমি আমাকে পার্সেন্টেজগুলো পাঠিয়ে দিও। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। যেটুকু পড়ালো সেটুকু পড়বে, তাহলে বুঝতে পারবে এবং আমাকে কোশ্চেন করতে পারবে। ঠিক আছে, ভালো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। শেষ হয়ে গেছে, আর 2 মিনিট আছে, তাই না? জি। আমাকে 5 মিনিট দেখাচ্ছে আসলে না, আরেকটু পড়াইতে পারতাম, তা আপনাদের ঘড়ির দিকে তাকাই আছি। হ্যাঁ, যেটুকু পড়াচ্ছি বলতে গেলে কি করবেন? আচ্ছা, ওরা আমাকে পাঠাবে, এটা একটু বন্ধ করে দিন। কয়টা আছে? 59